আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা থাম্বনেইলে দেখতেই পারতেছো যে চতুর্ভুজের 8.1 এবং 2 এইটার ভাইয়া আমি তোমাদের শিওর শর্ট এমসিকিউ গুলো সলভ করাই দিব। আর যা যা করাইবো না এই নিয়মগুলোর ভিতরে তোমরা পরীক্ষায় 1000 কোটি% গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, 1000 কোটি% গ্যারান্টি। জাস্ট এগুলো একটু কইরা যাও বা দেখে যাও, ভিডিওটা দেখলেই হবে। এবং তোমরা ইচ্ছা করলে ভিডিওটার স্পিড বাড়ায় দেখতে পারো, 2x স্পিডে দেখতে পারো, বাট দেখে যাইতেই হবে। কিন্তু যদি এমসিকিউতে 30টা থেকে 30টা তোমরা কমন ফালাইতে চাও, বুঝছো? যা যা করাইছি না ওয়ান শট ক্লাস সবগুলো এমসিকিউর উপর সবগুলা করে যেতে হবে। আর পিডিএফ গুলো আমি তোমাদের প্রোভাইড করবো, ঠিক আছে, কমেন্ট বক্সে। একটার পর একটা পিডিএফ আমি কমেন্ট বক্সে প্রোভাইড করবো। ওই ফাইনাল যে সাজেশনটা দিব না, ওইখানে একটা ভিডিও তো তৈরি করবো। সো ওইখানে সব কিছু সিরিয়ালে ভিডিও টিডিও সব এভরিথিং দিয়ে দিব। ওকে, সো ডোন্ট ওয়ারি, সব কিছু কমন পড়বে। সো তাহলে ভাইয়া আমরা এই যে চতুর্ভুজটা কভার করার আগে ভাই আমাদের কি করতে হবে? ফার্স্টে কিছু বেসিক জানতে হবে, যেহেতু চতুর্ভুজ। সো চতুর্ভুজ জিনিসটা কি ওইটা যদি না জানি তাহলে আমাদের পড়াটা হবেই না, আমাদের বেসিকই হবে না। সো আমরা ফার্স্টে চতুর্ভুজটা জানি। ফার্স্টে চতুর্ভুজটা জানবো। চতুর্ভুজ জিনিসটা কি? চারটি চারটি রেখাংশ, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আবদ্ধ, এই যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে ভাইয়া? চতুর্ভুজ বলে। এই যে চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ বলে। সো আমরা এখানে দেখো চারটা রেখাংশ নিয়ে, এই যে এখানে কিন্তু ভাইয়া চারটা রেখাংশ হইল। সো এইটা একটা রেখাংশ, এইটা একটা রেখাংশ, এইটা একটা রেখাংশ, এইটা একটা রেখাংশ। সো রেখাংশ হয়েছে কয়টা ভাইয়া? চারটা। এই যে চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, ইটস কল্ড চতুর্ভুজ। ইটস ওকে, এটা হচ্ছে ভাইয়া চতুর্ভুজ। সো চতুর্ভুজের নাম দিচ্ছি আমি এখানে এ বি, তারপর সিডি একটা চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটা দেখে আমরা এর কি কি বৈশিষ্ট্য পাচ্ছি দেখো। বৈশিষ্ট্য আমরা কি কি পাচ্ছি দেখো। এই যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ভাই আমরা কি পাচ্ছি? এক, চতুর্ভুজের বাহু কয়টা? চতুর্ভুজের বাহু হচ্ছে ভাইয়া এই যে চারটা, ঠিক আছে। তারপর এর কোণ কয়টা? এর কোণ চারটা। হ্যাঁ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে আরেকটা তথ্য 360 ডিগ্রি। দেখো আমরা এই কোণের পরিমাণ কত এটা নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে জানি না, হ্যাঁ, বাট এই কোণের পরিমাপ কত স্পেসিফিক ভাবে জানি না, বাট সবগুলা কোণের পরিমাপ একত্রে হবে 360 ডিগ্রি। বুঝছি, চার কোণের চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আরেকটা কথা বলে রাখি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে বেসিকগুলো। সো এই যে চার কোণের সমষ্টি, চার কোণের, এই যে চার কোণের সমষ্টি কত ভাইয়া? 360 ডিগ্রি। ওকে, চতুর্ভুজটা তো জানলাম। দেন চতুর্ভুজের পর আমরা এখন জানবো যে সামান্তরিক। সামান্তরিক জিনিসটা কি? হ্যাঁ, সামান্তরিক জিনিসটা কি? সো ভাইয়া দেখো আমরা এখানে এই যে এখানে একটা রেখা টানলাম, হ্যাঁ। এখন এই রেখাটা যেই রকম মাপের, হ্যাঁ এই রেখাটা দেখো যেই রকম মাপের, সেম মাপের আমাদের বিপরীত রেখাটা হবে। সেম মাপের বিপরীত রেখাটা হবে। বুঝাইতে পারছি ভাইয়া? সেম মাপের বিপরীত আমাদের কি হবে? রেখাটা হবে। ক্লিয়ার? তারপর দেখো আবার এই যে রেখাটা নিলাম, এইটার সেম মাপে আমাদের বিপরীত রেখাটা হবে আর কি। সো এই মাপ আর এই মাপ সমান, অর্থাৎ আমি যদি ক্লিয়ার করি, এই যে রেখাটা এই রেখা সমান, এই রেখা সমান। সো এটা হচ্ছে সামান্তরিক। সো আমরা কিন্তু চিত্রটা দেখে বুঝতে পারতেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল বলতে কি? দেখো আমি যদি একটা রেখা এভাবে নিই, এটা এভাবেই যাবে, এটা একটা যদি এভাবে নিই, এটা এভাবেই যাবে। সো এটাকে বলে সমান্তরাল। ধরো এটা এভাবে নিলাম আর আরেকটা আমি এইভাবে নিলাম, এটা কিন্তু সমান্তরাল না। একটা গেছে ওই দিকে, একটা গেছে ওই দিকে। সো আমরা তাহলে বুঝছি ভাইয়া সমান্তরাল কি আর সমান্তরাল নয় বা না কোনটা। সো সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা রেখা এভাবে গেছে, একটা রেখা এভাবেই গেছে, একটা এভাবে গেছে, একটা এভাবেই গেছে। সো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলা সমকোণ, হ্যাঁ কোণগুলা সমকোণ নয়। সো সমকোণের ক্ষেত্রে আমাদের এরকম হইতো,
এই যে এরকম হইতো, রেখাটা সোজা হইতো, তখন এখানে 90 ডিগ্রি তৈরি হইতো, তখন বলতাম এটা সমকোণ। বাট এখানে তো এটা সমকোণ না, সমকোণ হইতে গেলে তো তোমার রেখাটা এই যে এভাবে সোজা হইতো, তখন এখানে যে কোণটা তৈরি হইতো এটা হইতো 90 ডিগ্রি বা এক সমকোণ। আচ্ছা যাই হোক, সো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বাট কোণগুলা সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলা সমান হবে, ওইটাকে বলে সমান্তরিক। সো এই তথ্যটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কোণটার পরিমাপ যদি হয় ভাইয়া 30 ডিগ্রি, এর বিপরীত কোণ কোনটা? এইটা না, এইটার পরিমাপটা হবে 30 ডিগ্রি। আমরা কিন্তু এমসিকিউর বেসিকে যাচ্ছি। সো এই কোণটার পরিমাপ যদি হয় ভাইয়া 150 ডিগ্রি, এই কোণটার পরিমাপ হবে কি ভাইয়া? 150 ডিগ্রি। বুঝছি সমান্তরিক জিনিসটা কি? সো আমরা এখন তথ্যটা লিখি, দেখো কাকে বলে এটা। এই যে চতুর্ভুজের বিপরীত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর, এই যে পরস্পর সমান এবং কি? পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলো, দেখো বিপরীত কোণগুলো কি ভাইয়া? সমান না? হ্যাঁ, আমরা তো দেখতেই পারতেছি যে 30 ডিগ্রি হইলে ওইটা 30 ডিগ্রি, 150 হইলে ওইটা 150। সো এবং বিপরীত কোণগুলো সমান, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, কোনো কোণই, এই যে দেখো সমকোণ, কোনো কোণই সমকোণ নয়। তাকে কি বলে? তাকে ভাইয়া সামান্তরিক বলে, বুঝছি ভাইয়া? সংজ্ঞাটা কিন্তু চিত্র দেখে আমরা বলে ফেলতে পারতেছি। হ্যাঁ, সো এতটুকুই। এখন সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলা কিন্তু ভাইয়া আমরা চিত্রটা থেকে বুঝতে পারতেছি। দেখো আমরা তাহলে বৈশিষ্ট্য লিখতে পারি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান, একটা বৈশিষ্ট্য পাইলাম। তারপর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা লিখতে পারি। এছাড়া আরেকটা তথ্য লিখতে পারি ইম্পর্টেন্ট, যে সন্নিহিত বা পাশাপাশি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বুঝছি? সন্নিহিত বা পাশাপাশি কোণের যোগফল ভাই 180 ডিগ্রি। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। যেমন ধরো এই কোণটার সন্নিহিত কোণ হচ্ছে এইটা, সো এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যেমন এটা যদি 30 হয়, যদি বলে আমাদের এই কোণের পরিমাপ কত, তখন আমরা বলতে পারবো যে 180 থেকে যদি 30 বাদ দিই, যা থাকবে এইটা 150। সো এই দুইটা কোণের যোগফল 180 হইলো। বা এটা 30 ডিগ্রি, এইটার পরিমাপ যদি বলে কত, তখন আমরা দেখবো 180 হইতে দুইটা কোণের যোগফল তো 180 ডিগ্রি। সো 30 ডিগ্রি, 180 থেকে যদি 30 বাদ দিয়ে থাকে 150, অর্থাৎ 150 হবে এই কোণের পরিমাপ। অর্থাৎ 150 আর 30 যোগ করলে 180 হচ্ছে। সো এরকম সন্নিহিত বা পাশাপাশি দুইটা কোণের যোগফল বাই কত হবে? 180 ডিগ্রি। আমরা কিন্তু এমসিকিউর জন্য অনেক আগে যেতেছি। কর্ণ দিয়ে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে এখানে কর্ণ যদি আঁকি, এখানে যদি কর্ণ আঁকি, পরস্পরকে দেখো সমদ্বিখণ্ডিত করতেছে। হ্যাঁ, বুঝলাম সামান্তরিকটা। এখন আয়ত দেখব। এই যে আমরা এখন ভাইয়া আয়তটা দেখবো। সো আয়তটা যদি আমরা আঁকি, আয়তর ক্ষেত্রে যদি এই বাহু আর বিপরীত বাহু কোনটা? এটা না, এই দুইটা বাহু সমান হবে। অর্থাৎ আয়তর ক্ষেত্রে ভাই আমাদের বিপরীত বাহুগুলা কি হবে? সমান হবে। দেন এই বাহু যদি হয় 5 সেন্টিমিটার, এইটা হবে ভাইয়া 5 সেন্টিমিটার। বুঝছি? হ্যাঁ, বুঝছি আমরা ভাইয়া। এটা যদি হয়, ধরো এটা যদি হয় 10 সেন্টিমিটার, এটা হবে 10 সেন্টিমিটার। এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটা হবে ভাইয়া 5 সেন্টিমিটার। সো যে চতুর্ভুজের, দেখো আমরা চিত্র থেকে কিন্তু সংজ্ঞা বলে ফেলতে পারি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলা হচ্ছে সমকোণ। এই যে দেখো কোণগুলা এখানে 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে না? সো এবং কোণগুলা হচ্ছে সমকোণ। সো এখানেও কিন্তু 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে, এখানেও 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে, এখানেও 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। সো কোণগুলো হবে সমকোণ, তাকে আয়ত বলে। এটা লিখে দাও। দেখো আমরা এখানে চিত্র থেকে বুঝতে পারতেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর
পরস্পর সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, পরস্পর সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ, এবং কোণগুলো সমকোণ, তাকে কি বলে ভাইয়া? তাকে এই যে আয়ত বলে। বুঝছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি সমকোণ, তাকে আয়ত বলে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমাদের এখানে আরেকটা তথ্য আছে। আচ্ছা, আমি বৈশিষ্ট্যগুলো লিখি, তাহলে তথ্যগুলো আরো আসবে। এই যে বৈশিষ্ট্য এক, প্রত্যেকটি কোণ, হ্যাঁ, প্রত্যেকটি কোণ হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। বুঝছি, প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি আয়তের। সো আরেকটা জিনিস মনে রাখবা, আয়তও কিন্তু একটা সামান্তরিক, বর্গ একটা সামান্তরিক, রম্বসও একটা সামান্তরিক। সো এরকম। আচ্ছা, প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি। দেন আমরা আর কি পাচ্ছি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সো বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। এই তথ্যগুলো তো বুঝছি। দেন আমরা আরো একটা তথ্য জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এখানে এই বিন্দুতে ছেদ করে। সো কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, এটা বুঝলাম। দেন কর্ণদ্বয় হচ্ছে ভাইয়া সমান। হ্যাঁ, কর্ণদ্বয়, এই যে কর্ণদ্বয়, এই একটা তথ্য পাইলা তোমার আয়তর ক্ষেত্রে। কর্ণদ্বয় হচ্ছে কি ভাইয়া? সমান। যেমন এই কর্ণটা যদি হয় 5 সেন্টিমিটার, এই কর্ণটা হবে তোমার 5 সেন্টিমিটারই। সো তাহলে কি পাইলাম ভাইয়া? কর্ণদ্বয় সমান হবে, কর্ণদ্বয় সমান। এছাড়া তারা একে অপরকে যে সমদ্বিখণ্ডিত করতেছে। সো এটার নাম যদি দেই ভাই আমরা এ, এটার নাম যদি দিই উ, এটার নাম যদি বি, এটা যদি সি দিই, এটা যদি ডি দিই। সো এই যে সবটা বাহুর পরিমাপ কত? সবটা, এই যে কর্ণ, সবটার পরিমাপ কত? 5 সেন্টিমিটার না? সো এখানে দেখো ও বিন্দুতে মূলত সমদ্বিখণ্ডিত হয়েছে। সো তাহলে আমাদের এই যে এতটুকুর পরিমাপ কত? এতটুকুর পরিমাপ অবভিয়াসলি 2.5 সেন্টিমিটার হবে, আর এতটুকুর পরিমাপ হবে 2.5 সেন্টিমিটার। সো দুইটার যোগফল কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ কর্ণদ্বয় এখানে যে সমদ্বিখণ্ডিত করছে, দুই ভাগ, সমান 2 ভাগ হয়ে গেছে। সো এই যে বেসিকগুলো, এগুলা তোমরা সবসময় ক্লিয়ার রাখবো, তাহলে এমসিকিউ দেখবে একবারে ইজি, পানি ভাত লাগতেছে। ওকে, এখন বর্গটা দেখি। দেখো এই যে বর্গ। সো বর্গটার ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি ধরো 5 সেন্টিমিটার হয়, আমাদের এইটা হবে 5 সেন্টিমিটার, সেম মাপের হবে। দেন এইটা হবে আমাদের 5 সেন্টিমিটার, আর এইটা হবে আমাদের 5 সেন্টিমিটার। সো সবগুলা বাহুর দৈর্ঘ্য হবে সমান। অর্থাৎ এটা যদি হয় 5, এটা 5, এটা 5, এটা 5। সো যে চতুর্ভুজের, সবগুলা তো চতুর্ভুজে, যে চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলা হয় সমকোণ, তাকে বর্গ বলে। শেষ। সো এই যে চতুর্ভুজের সবগুলা বাহুর সমান, সবগুলো বাহুর দৈর্ঘ্য, যে চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো কি সমকোণ, তাকে কি বলে ভাইয়া? তাকে বর্গ বলে। বুঝছি ভাইয়া, তাকে বর্গ বলে। সো আমরা যদি বৈশিষ্ট্যে যাই, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি? যে বিপরীত বাহুগুলো পরস্পর দেখো পরস্পর সমান। এই যে এই বাহু আর এই বাহু সমান না, এবং সমান্তরালও কিন্তু বলা যায়। এইটা সমান্তরাল, এইটা পরস্পর সমান এবং কি বলা যায় ভাইয়া? সমান্তরাল। একটা তথ্য পাইলাম। দেন আমরা লিখতে পারি প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণ কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি, ওই আয়তর মতো 90 ডিগ্রি হয়। দেন আমরা কি লিখতে পারি? কর্ণ দিয়ে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেমন এখানে যদি কর্ণ আঁকি, পরস্পরকে কিন্তু এই যে এখানে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করতেছে। এ বি সি ডি যদি নাম দিই, আর এটা যদি ও দিই, পরস্পরকে এই যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করতেছে। তার মানে এইটার পরিমাপ যতটুকু, এইটার পরিমাপ সেমই হবে। হ্যাঁ, এখন বর্গের ক্ষেত্রে আরেকটা তথ্য হইছে, তারা যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে না, সো ওই যে এখানে একটা কোণ তৈরি হইলে, এটা কিন্তু ভাইয়া 90 ডিগ্রি হবে। সো কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা 90 ডিগ্রি হবে, এইটা 90 ডিগ্রি হবে, এইটা 90 ডিগ্রি হবে, এইটা 90 ডিগ্রি হবে। মোট কত? 360 ডিগ্রি। বুঝছি। সো এইটা এখানে আরেকটা জানার বিষয়।
কর্ণদ্বয়, হ্যাঁ, এই যে কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, মানে দুই ভাগ করে আর কি, সমদ্বিখণ্ডিত করে। তোমরা লেখা বুঝে নিও, ঠিক আছে? আমার মুডের উপর লেখা নির্ভর করে আর কি। আমার মুড এখন লেখার জন্য প্রস্তুত না, বাট এগুলা টাইনা যাওয়ার ট্রাই করতেছে আর কি। সো আমরা বুঝছি ভাইয়া বর্গের বিষয়টা, বৈশিষ্ট্যগুলা। বর্গটার ক্ষেত্রে কি হয়? কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। মনে রাখবা 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে দুইটা, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে রম্বস। তারা দুইজনই কেবল 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করবে আর কি। তথ্যটা মনে রাখবা, দরকার হয় নোট করে রাখো। জন্য কি আলাদা পেজ নিব? আমি এখানে বুঝাই দিই তাহলে এনাফ, দ্যাটস এনাফ। সো এখানে দেখো রম্বসের ক্ষেত্রে দেখো সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে কিন্তু বর্গের মতো। সবগুলা বাহুর দৈর্ঘ্য ভাইয়া বর্গের মতো সমান হবে। এই যে দেখো সবগুলা বাহুর দৈর্ঘ্য বর্গের মতো সমান হবে। এই যে ধরো এখানে হয়তো আমার আঁকাই একটু কম বেশ হইতেছে, এটাকে আমি দেখি। সো এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। সো যে চতুর্ভুজে সবগুলা বাহুর দৈর্ঘ্য হবে সমান বর্গের মতো এবং সমান্তরালও হবে, এইটা এভাবে গেছে, এটা এভাবে গেছে। সো যে চতুর্ভুজে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, বাট কোনগুলা সমকোণ নয়। দেখো এটা কি সমকোণ হয়েছে? এটা কিন্তু সমকোণ হয়েছে না। এই যে এটা দেখো একটু ভিতরে ঢুকে গেছে বা একটু বাইরে গেছে। সমকোণ হইলে এরকম সোজা হইতো। সো তাহলে যে চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, বাট কোনগুলা সমকোণ নয় তাকে রম্বস বলে। আর রম্বসটা বর্গের মতোই, যে যেখানে যে দুইটা কর্ণ পরস্পরকে ছেদ করবে, সো এই ছেদবিন্দুতে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ছেদবিন্দুতে। সো বুঝছি, এই তথ্যগুলো অবশ্যই মাস্ট বি আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা ট্রাপিজিয়ামটা দেখি। দেখো আমরা ট্রাপিজিয়ামটা দেখি। সো ট্রাপিজিয়ামটা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, কেবল এক জোড়া বাহু সমান্তরাল। ধরো এটা এভাবে দিছি না ভাইয়া, এখন এইটা 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 এভাবেই দিই। দেখো এটা এইদিকে একটু বড় করে দিই। সো এখন এই যে এই বাহুটা এইভাবে গেছে আর এই বাহুটা এভাবে আসছে। সো এটা কি সমান্তরাল হইল না? এই বাহু আর এই বাহু সমান্তরাল, মানে এটা এভাবে গেছে, এটা এভাবে গেছে। সো যে চতুর্ভুজের এক জোড়া বাহু কেবল সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এইটা এভাবে গেছে আর এইটা এভাবে আসছে। সো দুইটা দুই রকম। আমরা লিখতে পারি যে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। বুঝছি ভাইয়া? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা, তারপর আমরা ঘুড়িটা দেখি। এই যে ঘুড়ি। সো যে চতুর্ভুজের, এই যে দেখো যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান। আচ্ছা, আমরা একটা এভাবে নিচ্ছি, ভালো করে দেখো। একটা আমরা এভাবে নিচ্ছি, দেন আরেকটা আমরা এভাবে নিচ্ছি। সো দুটোটা আমাদের সমান হতে হবে। ওকে, সো দেখো, সো ধরো এই দুইটা সমান, হ্যাঁ এই দুইটা সমান। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, সো এইটা সন্নিহিত বাহু হচ্ছে এইটা। সো এরপর দেখো এই যে এখানে আমরা একটা দিলাম, এই যে এখানে আমরা একটা রেখা টানলাম, দেন এটা সমান করে, ধরো জাস্ট কথার কথা এইটা সমান করে আমরা এখানে একটা রেখা টানলাম। সো এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। সো কি হইল? যে চতুর্ভুজের কেবল দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে বলে কি? ঘুড়ি। এটা লিখে দিতে পারো, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ঘুড়ি বলে। আর যে চতুর্ভুজের কেবল এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। ঘুড়ি আর ট্রাপিজিয়ামের আলাদা ব্যাপারটা বুঝছো? আর ট্রাপিজিয়াম কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এই জায়গা থেকে যে এই জায়গার মধ্যে কর্ণদ্বয়টা মানে গেল, সো এখানে সমকোণে গেছে, বা এই জায়গা থেকে এই জায়গাতে যখন আসবে তখন দেখো সমকোণে মানে সোজা হয়ে আসছে।
অর্থাৎ সমকোণে এখানে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, ছেদ করে। বুঝছি? আচ্ছা, সো দেখো আমাদের মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এমসিকিউতে চলে যাব। দেখো, সো আমরা এমসিকিউতে একটু ভালোভাবে মনোযোগ দিব। এখানে কি বলছে, চতুর্ভুজের, দেখো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে ভাইয়া 360 ডিগ্রি। সরি, আমি কোথায় দাঁড়ালাম? চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে ভাইয়া 360 ডিগ্রি। দেন দেখো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কয় সমকোণ? চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। আমরা জানি 4 সমকোণ সমান হচ্ছে ভাইয়া 360 ডিগ্রি। একটু ভালোভাবে বুঝছো। তারপর চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি কত? দেখো এইটা একটা হচ্ছে চতুর্ভুজ। এখন অন্তকোণ বলতে এই যে ভিতরের কোণগুলো, সো চতুর্ভুজের ভিতরের কোণগুলার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। এই যে গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো টাইপ 2, এখানে টাইপ আকারে সাজানো হয়েছে। সো দেখো সামান্তরিকের জন্য নিচে কোনটা সঠিক? বিপরীত বাহুগুলো কি পরস্পর অসমান্তরাল? না, দেখো বিপরীত বাহুগুলা কিন্তু পরস্পর অসমান্তরাল, সমানই আছে। একটি কোণ সমকোণ হলে তা আয়ত, হ্যাঁ একটা কোণ যদি সমকোণ হয় তাহলে তা আয়ত হয়ে যাবে। সো রাইট অ্যান্সার হচ্ছে খ। তারপর নিচের কোণটি রম্বসের বৈশিষ্ট্য? কর্ণদ্বয় পরস্পর সমান, রম্বসে কর্ণদ্বয় কি পরস্পর সমান? না। কোণগুলো সমকোণ, রম্বসের কোণগুলো তো সমকোণ নয়। বিপরীত কোণগুলা কি অসমান? না, আমরা সমান দেখছি। বাহুগুলো পরস্পর সমান, এই যে দেখছো রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান থাকে। বেশি কাজে লাগতেছে। যে চতুর্ভুজে 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কি বলে? 2 জোড়া যখন সন্নিহিত বাহু সমান হবে তখন তাকে অবশ্যই ঘুড়ি বলবে। এই যে ঘুড়ি, আমরা দেখছি ঘুড়ির চার কোণের সমষ্টি কত? ঘুড়ি মূলত এরকম থাকে, এই জোড়া সমান, দেন এইভাবে থাকে, এইটা সমান। সো এই ক্ষেত্রে ঘুড়ির চার কোণের সমষ্টি, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, 360 ডিগ্রি হবে। সো নিচের কোন ক্ষেত্রটি কর্ণদ্বয় পরস্পর সমান? নিচের কোন ক্ষেত্রটির কর্ণদ্বয় পরস্পর সমান? আয়তক্ষেত্রের কর্ণ কি পরস্পর সমান? হ্যাঁ, আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু পরস্পর সমান। এই যে আয়তক্ষেত্রটা যে আঁকা হলো, তাহলে এই যে কর্ণ তৈরি হইলো, কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান হবে। হ্যাঁ, এবং বর্গেরও কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান হয়। সো সামুদ্রিক কর্ণদ্বয় সমান হবে না, দেন রম্বসেরও তো হবেই না, ট্রাপিজিয়ামের হবে না। সো রাইট অ্যান্সার হচ্ছে আয়ত। বর্গ থাকলে কিন্তু বর্গেরও হয়তো। সো তারপর আমরা দেখি এই যে কি আছে, নিচের কোন ক্ষেত্রটি কর্ণদ্বয় পরস্পর সমান? সো এটা তো একবার দেখলামই। নিচের কোন ক্ষেত্রটি কর্ণদ্বয় পরস্পর সমান? এটা কবার আসলো? আয়ত। আচ্ছা, কোন চতুর্ভুজে চারটি বাহু সমান? হ্যাঁ, কোন চতুর্ভুজে চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান হলে চতুর্ভুজটির নাম কি? কোন চতুর্ভুজের চারটি বাহু যদি সমান হয়, দেখো আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকলাম যার চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান হলে, কর্ণদ্বয় আমাদের অসমান হবে। আচ্ছা, তাহলে রম্বস হবে আমাদের। এই যে আমাদের ধরো রম্বসের এইটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5, এই 5 সেন্টিমিটার। সো কোনো চতুর্ভুজে চারটা বাহু সমান, হ্যাঁ চারটা বাহু সমান, বাট কর্ণদ্বয় অসমান। সো এরকম তোমার বিপরীত বাহুগুলা দেখো সমান, বাট এই যে এই বাহু সমান, বাট এই বাহু আর এই বাহু তো তোমার এটা দুই সাইডে দুই রকম হয়েছে আর কি, মানে সমান্তরাল দুই সাইডে দুই রকম হয়েছে। অর্থাৎ এইটা যেমন সমান্তরাল, এটা তো এমন সমান্তরাল না। এই ক্ষেত্রে আমরা যদি এখানে কর্ণ অঙ্কন করি তাহলে আমাদের কর্ণদ্বয় কি হবে না? আমাদের কর্ণদ্বয় সমান হবে না। হ্যাঁ, সো এখানে লিখছে এটি কর্ণদ্বয় অসমান হলে চতুর্ভুজটির নাম কি? অবভিয়াসলি রম্বস। নিচের কোণটি রম্বসের বৈশিষ্ট্য? আমরা যদি দেখি কর্ণদ্বয় পরস্পর সমান, না কর্ণদ্বয় পরস্পর অসমান থাকে। প্রত্যেক কোণই সমকোণ, না বিপরীত কোণগুলো সমান নয়, বিপরীত কোণ দ্বয় সমান নয়। সো আমরা জানি রম্বসের বিপরীত কোণ দ্বয় হবে সমান। মনে রাখবা রম্বস যেহেতু একটা সামান্তরিক, সবসময় মনে রাখবা রম্বস একটা সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের সংজ্ঞার মধ্যে ভাই আমরা শিখছি না, তোমরা ইচ্ছে করলে ব্যাক দিতে পারো, ব্যাকে দেখে আসতে পারো যে আমরা দেখছিলাম যে সামান্তরিকের বিপরীত কোণগুলো হয় সমান। সো এই ক্ষেত্রে রম্বসেরও বিপরীত কোণগুলো হবে সমান। সো এখানে বলছে বিপরীত কোণ দ্বয় সমান নয়, এটা হবে না। প্রত্যেকটি বাহুই সমান, হ্যাঁ প্রত্যেকটা বাহু সমান। সো রাইট আনসার হচ্ছে ঘ। তারপর কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এটা মুখস্থ করে ফেলবো, অর্ধেক। কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি কত? অবভিয়াসলি 360 ডিগ্রি। কোনো চতুর্ভুজে সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না হলে এটা কি হবে? কোনো চতুর্ভুজে সকল বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ না হলে এটা অবভিয়াসলি রম্বস হবে। রম্বসের আমরা দেখছি যে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, বাট কোণগুলা এই যে এই কোণগুলা সমকোণ হবে না। সো এটা অবভিয়াসলি রম্বস হবে। বর্গের পরিসীমা কি? বর্গের পরিসীমা আমরা জানি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য জানি। হ্যাঁ, সো বাহুর দৈর্ঘ্য বলতে মানে এক বাহু এরকম আর কি। সো রাইট আনসার হচ্ছে এইটা, 4 গুণ এক বাহু, একটা কর্ণ হবে না। সামান্তরিকের চারটি বাহু সমান হলে কি উৎপন্ন করে? সামান্তরিকের চারটা বাহু যদি সমান হয় তখন কি উৎপন্ন করবে? সামান্তরিকের চারটা বাহু সমান হলে অবভিয়াসলি আয়ত উৎপন্ন করবে, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো হয় কি? পরস্পর সমান এবং সমান্তরাল। হ্যাঁ, সো এইটার বিপরীত বাহু এইটা অবশ্যই কি? পরস্পর সমান এবং সমান্তরাল। আবার এইটার বিপরীত বাহু এইটা পরস্পর সমান এবং
সমান্তরাল। সো এই ক্ষেত্রে তোমার রাইট অ্যান্সারটা হচ্ছে আয়ত। হ্যাঁ, এখন প্রশ্ন বর্গ কেন দিলাম না, কারণ বর্গ দেখো, বর্গ আমার এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সবগুলা বাহু কিন্তু সমান। বাট সামুদ্রিকের আমরা চিত্রটা কি দেখছিলাম, সামুদ্রিকের জাস্ট এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। সো সামুদ্রিকটা কিন্তু আয়তর এখানে মানে ফিলটা পাচ্ছি, আয়তের ফিলটা সামুদ্রিকের মধ্যে কিন্তু ছিল। সো সামুদ্রিকের চারটি বাহু সমান হলে কি উৎপন্ন করে, আমাদের অবভিয়াসলি আয়ত উৎপন্ন করে। রম্বসের অপর নাম কি? রম্বসের অপর নাম হচ্ছে সামন্তরিক। মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রম্বসের অপর নাম হচ্ছে ভাইয়া সামন্তরিক। আচ্ছা, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তা কি? আমরা যখন দেখছি দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তখন সেটা কিন্তু ঘুরি পাইছি। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এক একক হলে কর্ণের দৈর্ঘ্য কত? সো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ভাইয়া? √2a। এখন এ বলতে বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক একক বলছে। সো √2 আর 1 গুণ দিলে কত হবে? √2। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের √2। বুঝছি? যে সামন্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাকে কি বলে? যে সামন্তরিকের সন্নিহিত বাহুগুলো, আমরা জানি সামন্তরিকটি হচ্ছে একটা রম্বস। সো সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য কেবল সমান হবে। এই যে দেখো, আমরা যদি এখানে আঁকি তাহলে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। হ্যাঁ, অর্থাৎ এটা 5, এটা 5, তাহলে এটা অবভিয়াসলি রম্বস হবে, কারণ রম্বসের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান আমরা জানি। তারপর এখানে বলছে চতুর্ভুজে চার কোণের সমষ্টি 4 সমকোণ। হ্যাঁ, আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটা বর্গ। আয়তের দুইটা কি হবে? সন্নিহিত বাহু সমান হলে, দেখো আমরা আয়ত জানি, হ্যাঁ আয়ত আমরা জানি এইভাবে আঁকে, এইভাবে আঁকে, এইভাবে আঁকে, অর্থাৎ এই বাহু সমান এবং এই বাহু সমান। বাট বলছে আয়তের দুইটা সন্নিহিত বাহু সমান হলে। এখন দেখো আমরা এই যে এই বাহুর সন্নিহিত বাহু কোনটা, এইটা হবে না। সো এইটা যদি এখন 5 হয়, তাহলে এইটা যদি 5 হয়, তাহলে দেখো এই বাহু সমান। এখন এইটাই বলছে আয়তের দুইটা সন্নিহিত বাহু সমান হলে তা একটা বর্গ হয়ে যাবে। সো এইটা যেহেতু এটা একটা আয়তের কনসেপ্ট আমরা ধরতেছি, এটা যদি 5 হয় তাহলে এইটাও 5 হয়ে যাবে। আর সন্নিহিত বাহু যেহেতু সমান, এটা সমান, এটা যদি 5 হয় অবভিয়াসলি এটা 5 হবে। সো সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। সো এই কারণে এটা একটা বর্গ হবে। রম্বস একটি সামান্তরিক। অবভিয়াসলি রম্বস একটা সামান্তরিক। রাইট অ্যান্সার হচ্ছে 3, মানে 3টা। বুঝছি? আচ্ছা, এখন টাইপ 3 আমরা যাই। কি বলছে? PAQC চতুর্ভুজের, এই যে দেখো PAQC চতুর্ভুজের PA = CQ। আমরা PAটা দেখি তো, এই যে PA এইটা আর হচ্ছে CQ, এই যে এইটা সমান। বুঝলাম। দেন PA সমান্তরাল CQ। সো PA সমান্তরাল CQ, অর্থাৎ এইটা সমান এবং সমান্তরাল, এই দুইটা বাহু, এতটুকু ক্লিয়ার। দেন কোণ A ও কোণ C এর সমদ্বিখণ্ডক যথাক্রমে AB ও CD হলে ABCD ক্ষেত্রটির নাম কি? সো কোণ এটা কোনটা দেখি, এই যে কোণ A এবং কোণ C এর সমদ্বিখণ্ডক, এই যে AB আর CD হলে AB, এই যে ABCD, এই যে ক্ষেত্রটা এখানে তৈরি হয়েছে, তাহলে এই ক্ষেত্রটা কি হবে? এই ক্ষেত্রটার নাম কি? এই ক্ষেত্রটার নাম অবভিয়াসলি সামান্তরিক হবে। এই ক্ষেত্রটার নাম কি হবে ভাইয়া? অবভিয়াসলি সামান্তরিক হবে। কারণ আমরা দেখো এই যে ABCD তো বলছে, সো এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, আবার এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল দেখা যাচ্ছে। সো আমরা অবশ্যই সামান্তরিক বলতে পারবো। বাট এটা কিন্তু আয়ত বলা যাবে না, কারণ এটা 90 ডিগ্রি না যে আয়ত হবে, এটা তো বর্গ কোনোভাবে পসিবল না। হ্যাঁ, সো আমরা সামান্তরিক দিব, এটা হচ্ছে একটা সামান্তরিক। আচ্ছা, তারপর রম্বস তো সামান্তরিকের পরে আসে, বাট সামান্তরিক আমরা আগে দিব। তারপর আমরা এখানে দেখি 23 নাম্বারটা, এই যে ABCD একটি রম্বস। হ্যাঁ ভাইয়া, ABCD কি? একটা হচ্ছে রম্বস। আচ্ছা, দেন AC = 6 সেন্টিমিটার। এই যে AC, এই যে কর্ণটা, এটা বলছে ভাইয়া 6 সেন্টিমিটার, এবং BD = 8 সেন্টিমিটার। এই যে BD যে কর্ণটা, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, এই যে AB বাহুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা যে AB বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব, তার আগে দেখো তো ভাইয়া, এই যে এই জায়গাটুকু কি একটা ত্রিভুজ না? এটা একটা ভাইয়া ত্রিভুজ না? সো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তো কমপক্ষে যদি আমরা দুইটা বাহুর পরিমাপ জানি, তাহলে কিন্তু এবির মানটা বের করতে পারবো, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এখন কি করব? এই যে সবটা কর্ণ, এই সবটা কর্ণের পরিমাপ কিন্তু 8। তাহলে এই যে BD কে কিন্তু ও বিন্দুতে ছেদ করছে, তার মানে এইটা আর এইটা কিন্তু সমান। সো 8কে আমরা ভাগ করে দিই, তার মানে আমরা এইটার পরিমাপ পাইলাম কত? 4। দেন সবটা যদি হয় 6, তাহলে এটা যেহেতু ভাগ করছে 2 ভাগে, ও বিন্দুতে ছেদ করছে না এই যে কর্ণটা। সো এই ক্ষেত্রে এইটা সবটা যদি হয় 6, তাহলে এইটা হবে 3, এইটা হবে 3। সো আমরা এই বাহু পাইছি,
আমরা এখন এই বাহু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ইজিতে বের করতে পারবো। সো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন প্রশ্ন, অতিভুজ কোনটা? হ্যাঁ, অতিভুজ হচ্ছে ভাই এই জায়গাটা, আমাদের অতিভুজ হচ্ছে এই জায়গাটা। কেন এই জায়গাটা? কারণ আমরা রম্বসের ক্ষেত্রে জানি যে কর্ণদ্বয় যখন সমদ্বিখণ্ডিত করবে তখন 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিত করবে, আর যেখানে 90 ডিগ্রি কোণটা হবে এইটাই তো তোমার অতিভুজ, বুঝছি? সো যেখানে 90 ডিগ্রি কোণটা তৈরি হবে এর বিপরীত বাহুটাকে বলে অতিভুজ। সো অতিভুজ কোণটা ভাইয়া এবি। অতিভুজ কোণটা এবি। এটা যে 90 ডিগ্রি এটা তো আমরা শিওর হইছি, আমরা জানি যে 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। সো এবিটা অতিভুজ। সো আমরা লিখতে পারি যে এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। লম্ব যে কোনো দুইটা থেকে যে কোনো একটা ধরে নিতে পারো। সো এই যে 4টাই নি, লম্ব স্কোয়ার আমরা সরাসরি লিখে দিই, লম্ব কত? 4, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি এইটাকেই ধরি 3 স্কোয়ার। সো 4 4 16 আর 3 3 9, 16 9 হচ্ছে 25। দেন আমরা এ বির উপর স্কোয়ারটা উঠাবো, সো √25 হবে, স্কোয়ার উঠাতে চাইলে √25 ক্যালকুলেশন করলে 5 হবে। সো এইটার মান কিন্তু আমরা 5 পাইছি ভাইয়া, বুঝছি? অ্যান্সারটা কি 5 কি না? হ্যাঁ 5 সেন্টিমিটার। ক্লিয়ার? সো এইভাবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করবো। আর বুঝছো আমি এখানে অতিভুজ এবিটাকে কেন ধরলাম? কারণ এইটা আমরা জানি 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রির বিপরীত কোণকে বলে অতিভুজ। এই যে দেখো, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সো এটা তো 90 ডিগ্রি, আমরা সবাই জানি 90 ডিগ্রির তাহলে বিপরীত কোণ এইটা না? বিপরীত বাহু, সরি 90 ডিগ্রির বিপরীত বাহু এইটা না? সো এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে তোমার ভূমি, আর এইটা হচ্ছে লম্ব। বাট এখানে ভূমি কোনটা লম্ব কোনটা বোঝা যাচ্ছে না, বাট লম্বটা বড়টা দিলাম আর ভূমিটা ছোটটা দিলাম, বা ছোট বড় প্রবলেম নেই, ক্যালকুলেশন আমাদের এরকম এইটাই বের হবে। তারপর দেখো তোমার এখানে এবিসিডি একটি সামান্তরিক। আচ্ছা, দেন কোণ এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবিসি যেটা কোণ এটা মাঝখানে হবে, এই কোণটার পরিমাপ কত ভাইয়া? 100 ডিগ্রি। এই যে দেখো, তোমার বেসিকগুলো এখন কাজে লাগবে। এবিসি হচ্ছে ভাইয়া 180 ডিগ্রি। কোণ বিএডি এর মান কত? এই যে বিএডি, এই কোণটার মাপ কত? আমরা জানি সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর যোগফল 180 ডিগ্রি। এটা যদি 100 হয় অবভিয়াসলি এটা 80 হবে। সো দুইটার যোগফল কত? 180 ডিগ্রি। সন্নিহিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। রাইট অ্যান্সারটা কত? 80। আর আমাদের এই কোণের পরিমাপটা বের করার জন্য বলছে বিএডি। একটা বর্গের প্রতি বাহু দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, বাহুকে ধরো এ দ্বারা প্রকাশ করছি, এ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এর কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা বর্গের কর্ণ বের করতে পারি কিভাবে? √2a না? সো √2, আর এ কত? এখানে 5 না? সো কর্ণের উপর অঙ্কিত বর্গের বর্গ বলছে, আমরা এখন এই যে বর্গ করি, বা এখানে আমরা বর্গ করে দিতে পারতাম। সো বর্গ করার ক্ষেত্রে, আচ্ছা আমি এই লাইনটা আমি মুছে দিই। কর্ণের উপর আমাদের কি বলছে ভাই? অঙ্কিত বর্গক্ষেত্র বলছে না? আচ্ছা, এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলছে, স্কোয়ার দিলাম। দেন স্কোয়ার রুটে কাটাকাটি 2, আর এর মান কত? 5 না? এই যে এর মান এখানে আমি 5ই বসাই, 5 আর স্কোয়ার। হ্যাঁ, 5 5 কত? 25 না? তো 25 দুগুণে কত? 50। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ। দেখো আমি আবার বলি, এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কর্ণ বের করা হয় √2a দ্বারা। সো এর মান আমরা 5 পাইছি, √2 5 এর উপর স্কোয়ার। দেন স্কোয়ার রুটে কাটাকাটি 2, 5 এর উপর স্কোয়ার, দুইটা 5 গুণ দিলে 25, 25 দুগুণে 50, শেষ। তারপর দেখো আমাদের বলছে কি এবিসিডি সামান্তরিকে কোণ ডিসিই ইকুয়ালস টু 65 ডিগ্রি। এই যে ডিসি, এই কোণটা হচ্ছে ভাইয়া 65 ডিগ্রি। বলছে কোণ বিএডি কত? হ্যাঁ, বিএডি এই কোণটা কত? এই কোণটা আমাদের এই কোণটা বের করতে হবে। সো কিভাবে বের করব? দেখো, এই কোণটা আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো হয় সমান। সো এইটা থেকে, এই টাইপগুলা থেকে একটা কমন পড়বে তোমাদের পরীক্ষায়। এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। এখন আমরা যদি কোনোভাবে এই কোণটার মান কত বের করতে পারি তাহলে কিন্তু এইটা অটোমেটিক বের হয়ে যাবে। সো দেখো, আমরা জানি কোন একটা সরল রেখার উপর এখানে ধরো এই বিন্দুতে একটা কোণ তৈরি হলো, এটার পরিমাপ হবে 180 ডিগ্রি। সো এটা যদি 65 হয়, আর আমাদের সবটা কোণের পরিমাপ যদি 180 হয়, সো 180 ডিগ্রি থেকে যদি আমরা 65 মাইনাস করি, হ্যাঁ, সো 115 ডিগ্রি আসতেছে। বুঝছি ভাইয়া? 115 ডিগ্রি আসতেছে, কারণ সবটার পরিমাপ, কোণের পরিমাপ যদি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে জাস্ট এইটা বাদ দিব, যা থাকবো তা এইটা না? সো 115 ডিগ্রি হচ্ছে। আমি আবারও বলি, সবটা কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি এবং এই কোণটার পরিমাপ জানি। সো 180 ডিগ্রি থেকে যদি 65 বাদ দিই, যা থাকবে তা এই কোণটা না?
জাস্ট এই কোণটা, এই যে এই কোণটা, জাস্ট এই কোণটা। সো এই কোণটার পরিমাপ হচ্ছে 115 ডিগ্রি, তাহলে এইটাও হবে কত? 115 ডিগ্রি হবে, কারণ আমরা জানি বিপরীত কোণগুলো হয় কি ভাইয়া? পরস্পর সমান। সো বুঝছো, রাইট অ্যান্সার এই যে 115 ডিগ্রি। তারপর দেখো বলছে কি এবিসিডি একটি ট্রাপিজিয়াম হলে এক্স এর মান কত? এই যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, তাহলে এই যে এক্স এর মানটা আমাদের কত হবে এটা আমাদের বের করার জন্য বলছে। আচ্ছা দেখো, সো এই যে এই রেখা আর এই রেখা কিন্তু ভাইয়া সমান্তরাল, হ্যাঁ, আর এবং দেখো এই যে বিডি হচ্ছে তাদের ছেদক, হ্যাঁ, বিডি তাদের ছেদক, অর্থাৎ এডি এবং বিসি যদি সমান্তরাল হয় এবং বিডি যদি তাদের ছেদক হয়, সো এখানে এই যে কোণটা, এই দুইটা কোণের পরিমাপ হবে সেম, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। সো এটা যদি 30 ডিগ্রি হয়, আমাদের এই কোণটা হবে 30 ডিগ্রি হবে। আর দেখো এই যে এখানে একটা টান আছে, এখানে একটা টান আছে, মানে এই বাহু আর এই বাহু হচ্ছে ভাইয়া সমান, হ্যাঁ। সো তাহলে অবশ্যই এদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এইটা যদি 30 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ কোনটা? এইটা না, এইটার পরিমাপও আমাদের ভাইয়া 30 ডিগ্রি হবে, বুঝছি? কারণ এই বাহু আর এই বাহু সমান, এরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সো সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো কি হয়ে যায়? সমান হয়ে যায়। এইটার বিপরীত কোণ এইটা না, আবার এইটার বিপরীত কোণ এইটা, এটা যদি 30 ডিগ্রি হয়, এইটাও 30 ডিগ্রি হয়ে যাবে। সো এই কোণ আর এই কোণ পাইলাম। এখন আমাদের বলছে এই এক্স কোণটার পরিমাপ কত? আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো 30 30 60 পাইলাম, 180 থেকে যদি আমরা 60 বাদ দিই, তাহলে আমরা আলটিমেটলি 120 পাচ্ছি। সো এই যে এক্স কোণের পরিমাপ হবে 120 ডিগ্রি, বুঝছি? এই যে রাইট অ্যান্সারটা হচ্ছে ভাইয়া গ। তারপর এবিসিডি সামুদ্রিক কোণ এবিসি ইকুয়ালস টু 65 ডিগ্রি। এবিসি এই কোণটা হচ্ছে ভাইয়া 65 ডিগ্রি। কোণ বিএডি কত? হ্যাঁ, বিএডি অর্থাৎ এই কোণটা কত? এই কোণটা। সো আমরা জানি সন্নিহিত দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। সো 180 থেকে আমরা 65টা মাইনাস করি, 10 থেকে 5 গেলে 5, হাতের 1 7, এই যে 115 ডিগ্রি হবে, রাইট আনসার গ। তারপর এমওপিএন একটি সামান্তরিক, এমওপিএন একটা সামান্তরিক, এমও প্লাস এমএনপি সমান কত? এই যে এমও প্লাস এই কোণ আর এমএনপি, এমএনপি এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত? সো দেখো আমরা জানি এই যে সবটা কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই যে এখানে যে কোণটা তৈরি হয়েছে 180 ডিগ্রি। এখন জাস্ট এইটার মাপ দেওয়া আছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 60, 180 ডিগ্রি থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। সো তাহলে আমাদের এইটার পরিমাপ হয়ে যাবে কত ভাইয়া? 120 ডিগ্রি। দেখো সবটার পরিমাপ যদি 180 হয়, 180 থেকে যদি এইটা বাদ দেই, যা পাবো তা এই যে এই কোণটা না, সো এই কোণটার পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি। সো এখন দেখো এইটা 120 ডিগ্রি না, আর আমরা জানি যে সামান্তরিকের সন্নিহিত কোণগুলোর যোগফল হবে কত? সন্নিহিত কোণগুলোর যোগফল হবে ভাইয়া 180 ডিগ্রি হবে। অর্থাৎ আচ্ছা বাদ দাও, এইটা তো 120 ডিগ্রি পাইলাম। সো এইটার বিপরীত কোণ কোনটা? এইটা না। সো এইটা কত হবে? 120 ডিগ্রি না। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবভিয়াসলি 60 হবে, কারণ এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সো 120 হইলে এটা কত হবে? 60 হবে। 120 আর 60 এর যোগফল 180 ডিগ্রি, দুইটা কোণ। বা এখানে ওই যে হিসাবটা করছিলাম 120 পাইলাম, সো এইটা কত হবে? 180 হইতে গেলে 60 লাগবে, 120 আর 60 যোগ করলে 180 হবে। সো এইটা যদি 60 হয়, এইটাও তো 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলা সমান হয়। সো এটা 60, এটা 60। সো আমাদের বলছে এই দুইটা কোণ যোগফল কত? সো 60 আর 60 কত? 120 হয়ে যাবে। এই যে রাইট অ্যান্সার 120, বুঝছি ভাইয়া? তারপর পি কিউ আর এস সামান্তরিকের এই যে পি এই কোণটা আর আর কোণটা, এই যে আর কোণটা কত? সো একই নিয়ম, দেখো এই জিনিসগুলো বারে বারে আসতেছে। সো তার মানে এই টাইপের আসবে। সবটা যদি ভাইয়া 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে জাস্ট আমরা এইটা বাদ দিব 45, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতের 1 5, 5 6 7 8 3 1, 135 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমাদের 135 ডিগ্রি হচ্ছে। তাহলে অবশ্যই এটার বিপরীত এইটা 135 ডিগ্রি হবে। আমাদের বলছে কি ভাইয়া পি প্লাস আর বের করা। সো 135 আর 135 কত হইল? 200, 30 30 60, 270 ডিগ্রি হইল। এই যে দেখছো? তারপর আমরা দেখি এ বি সি ডি সামান্তরিক হলে বি প্লাস ডি কত? অর্থাৎ এই কোণ আর এই কোণ কত? সো একদম ইজি। এটা যদি 60 ডিগ্রি হয় আর এইটার 180 হইতে গেলে আর কত লাগে? 120 ডিগ্রি না? 120 আর 60 এর যোগফল 180 ডিগ্রি। এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা 120 ডিগ্রি হবে। সো দুইটার যোগফল বলছে 120 120 240, রাইট অ্যান্সার হচ্ছে গ। ক্লিয়ার? দেখো সো আমাদের এখানে এটা কিন্তু তোমার সামান্তরিক না যে সহজে বলতে পারবো এইটার বিপরীত কোণ এটা কিন্তু সামান্তরিক না, এটা কিন্তু এক ট্রাপিজিয়াম। সো আমরা তো জানি যে চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এখন এই তিনটা কোণের আমি যোগফল বের করি।
একটা হচ্ছে 110, আর একটা হচ্ছে 130, আর একটা হচ্ছে ভাইয়া 75। তিনোটার যোগফল বের করতেছি 315। তিনোটার যোগফল 315 হচ্ছে। আমাদের তো 360 লাগে, সো 360 থেকে 315 বাদ দিই। 360 থেকে 315 বাদ দিলে 45 ডিগ্রি বের হচ্ছে। এখন আমাদের এই কোণটা হবে ভাইয়া 45 ডিগ্রি। এখন সবগুলা কোণ যোগ করে দেখো, দেখবা 360 ডিগ্রি হচ্ছে। বাট আমাদের এক্স এর মান বের করতে বলছে। এখন আমরা জানি এই সবটা কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমাদের এইটা জানা আছে, সো 45 ডিগ্রিটা আমরা মাইনাস করে দিব। দেন 180 ডিগ্রি থেকে যদি 45 মাইনাস করি 135 ডিগ্রি, অর্থাৎ এইটার পরিমাপটা কত? 135 ডিগ্রি। যে রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া ঘ। বুঝছি আমরা। আচ্ছা, তারপর এই যে এ বি সি ডি সামুদ্রিকের কোণ বি হচ্ছে 60 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? আচ্ছা, আমরা এখানে একটা চিত্র আঁকতে হবে। দেখো, এই যে এখানে একটা সামন্তরিক আঁকলাম। সামন্তরিকের আমাদের বলছে এ বি সি ডি। এই যে এ বি সি ডি একটা সামন্তরিক, কোণ বি 60 ডিগ্রি, বিটা এই যে এইটা হচ্ছে ভাইয়া 60 ডিগ্রি হলে সি এর মান কত? এই যে সি এর মান কত? সো এইটা অবভিয়াসলি 120 হবে। 120 আর 60 যোগ করলে 180 ডিগ্রি হবে। দেখছো, সামুদ্রিকের পরিসীমা 20 সেন্টিমিটার। সন্নিহিত বাহুদের অনুপাত 3:2 হলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো এখানে সামুদ্রিকের পরিসীমা বলছে। আচ্ছা, একটা জিনিস বেসিক দেখো তো, এই যে সামুদ্রিক এইভাবে না, অর্থাৎ এই বাহু সমান, এই বাহু সমান। এটা কিন্তু আয়তের মতোই। সো আয়তের পরিসীমা আমরা কি জানি ভাইয়া? 2 আর এ বি প্লাস বি সি জানি না, সরি 2a প্লাস বি কিন্তু জানি। 2 আর এ প্লাস বি জানি, অর্থাৎ এ প্লাস বি জানি। হ্যাঁ, সো 2। এখন এ বলতে তোমার কোনটা, বি বলতে কোনটা? দেখো, সন্নিহিত বাহুদের অনুপাত 3:2। সো আমরা ক্ষুদ্রতম বাহুকে 2 ধরি, কমটা ধরি। সো 2 আর এক্স ধরি, 2x ধরে নিছি আর কি, 2x আর শর্টকাটে করতেছি তো। আর বি এই যে 3, আমরা বৃহত্তমটাকে 3x ধরি। দেখছো, মানগুলা পাইলাম। দেন সামুদ্রিকের পরিসীমা বলছে 20। এই যে পরিসীমা, বুঝছি, সামুদ্রিকের পরিসীমা হচ্ছে 20। সো তারপর 2, 3 আর 2 হচ্ছে 5, 5x ইকুয়ালস টু 20। সো 5 দুগুণে 10, 10x ইকুয়ালস টু হচ্ছে 20। সো 10, 20, 10 দুগুণে হচ্ছে ভাইয়া 20। অর্থাৎ আমরা x এর মান কত পাচ্ছি? 10 পাচ্ছি। এখন বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বলছে। বৃহত্তম বাহু কোনটা ভাইয়া? 3x না? সো 3x। সো 3x এর মান 10 পাচ্ছি, 3 10 30। এই 30 না, সরি, আমি এখানে ক্যালকুলেশনে ভুল করছি। এই যে 10 দুগুণে 20, এখানে তো 2 বের হচ্ছে। সো x এর মান 2 পাচ্ছি। এখন বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম বাহুটা হচ্ছে 3x। সো 3 গুণ x এর মান 2, 3 দুগুণে 6। রাইট অ্যান্সার হচ্ছে ঘ। বুঝছি। আচ্ছা, কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? আমরা জানি যে বর্গ আর রম্বসই দুইটাই কেবল চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে তো বর্গ নাই, সো রাইট অ্যান্সার হচ্ছে রম্বস। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? এটা কি দুইবার আসলো? আচ্ছা, রম্বসের একটি কোণ 75 ডিগ্রি হলে সন্নিহিত অপর কোণ কত? একটা কোণ যদি 75 ডিগ্রি হয় রম্বসের, আমরা তো জানি এইটা ধরো তোমাদের 75 ডিগ্রি বের হয়েছে, সন্নিহিত অপর কোণ। সো এই কোণটা কত হবে? 180 থেকে 75 বাদ দিই, রাইট অ্যান্সার হবে 105 ডিগ্রি। কর্ণ দুটি কোন রম্বসকে সমান কয়টি ত্রিভুজে বিভক্ত করে? কর্ণ দুটি কোন রম্বসকে সমান, আমরা দেখো আমরা আঁকি। এই যে এখানে একটা রম্বস অঙ্কন করলাম। সো এখন কর্ণ দুইটি, এই কর্ণ আর এই কর্ণ, একটা রম্বসকে সমান, এই যে দেখো 4টা ভাগে ভাগ করে। রাইট অ্যান্সার হচ্ছে 4। রম্বসে কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি? এই যে কর্ণদ্বয় পরস্পরকে এই যে এই ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এর অন্তর্ভুক্ত কোণ কি? হ্যাঁ, দেখো এর অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে এই যে এখানে যে কোণটা তৈরি হয়েছে, এটা কি সমকোণ না? 90 ডিগ্রি কিন্তু তৈরি হইতেছে, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে 90 ডিগ্রি হচ্ছে, সমকোণ হচ্ছে আর কি। রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কি? সমকোণে। সো দেখো, আমরা বাহুর দৈর্ঘ্য বের করার একটা সূত্র আছে ভাইয়া। বাহুর দৈর্ঘ্য বের করার একটা সূত্রটা হচ্ছে এই যে তোমার 24, এই যে 24/2 স্কোয়ার প্লাস দেন 10/2 স্কোয়ার, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, এই যে কর্ণদ্বয়গুলোকে 2 দ্বারা ভাগ করব। সো 24কে 2 দ্বারা ভাগ করলে 12 স্কোয়ার, দেন 10কে 2 দ্বারা ভাগ করলে কত? 5 স্কোয়ার। সো 12 12 কত? 144, আর 5 5 25, 144 আর 25 কত? 169। রুট ওভার 169 করলে হচ্ছে 13। সো রাইট অ্যান্সার হচ্ছে 41 এর ঘ। তারপর দেখো এই যে কিউ আর এস রম্বসের কর্ণ হচ্ছে পি আর, এই যে কর্ণ হচ্ছে পি আর এবং কিউএস পরস্পর, এই যে কিউএস পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সো এস পি কিউ ইকুয়ালস টু এই যে এক্স ডিগ্রি, এই যে
এস পি কিউ ইকুয়ালস টু হচ্ছে কি, এই যে এখানে এক্স ডিগ্রি দেওয়া। সো উ কিউ আর এর মান কত, এই যে উ কিউ আর, এই যে এইটার মান কত, এইটার মান কত আমাদের বের করতে হবে। সো এখন দেখো আমাদের এইটার মান যে বের করতে হবে, আমাদের এখানে সম্পূর্ণটার মান, এখানে আমরা সম্পূর্ণটার মান আমরা ধইরা নিব এই যে 90 ডিগ্রি। জটিল, আচ্ছা তারপর আমরা 43 নম্বরটা দেখি, কোন রম্বসের একটি কোণ 80 ডিগ্রি হলে তার বিপরীত কোণ কত। সো একটা রম্বসে 80 ডিগ্রি হলে তার বিপরীত কোণ অবভিয়াসলি কি হবে, 80 ডিগ্রি হবে, কারণ রম্বসের বিপরীত কোণগুলো আমরা জানি সমান। এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি ইকুয়ালস টু 65 ডিগ্রি হলে, এই যে এবিসি এখানে 65 ডিগ্রি হলে বিএডি কত, এই যে বিএডি এই কোণটা কত। সো আমরা জানি সন্নিহিত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা যদি 65 হয় 180 হইতে গেলে কত লাগে, 180 হইতে গেলে অবভিয়াসলি 115 ডিগ্রি লাগে। ওকে, দেন আমরা এখন এইটা দেখি, এই যে 45, একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। বর্গের পরিসীমা দেখো, বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4a, বর্গের পরিসীমা কত 12 সেন্টিমিটার, হ্যাঁ বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার। সো 12 উপরে 4 নিচে, সো আমরা a ইকুয়ালস টু 3 পাচ্ছি, 3 4 12। সো একটা বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। আমরা দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √2a না, আমরা a বাহুটা তো বের করছি, এখানে কত 3, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 3√2, এইটা রাইট অ্যান্সার। তারপর বর্গের একটা বাহুর দৈর্ঘ্য √2 একক হলে কর্ণের দৈর্ঘ্য কত। বর্গের একটা বাহুর দৈর্ঘ্য বলছে কি √2 একক হলে কর্ণের দৈর্ঘ্য। সো আমরা এই ক্ষেত্রে দেখো কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a, √2, আর বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আবার √2। সো দুইটা √, দেখো দুইটা √কে আমরা এভাবে লিখতে পারি না, √2 এর উপর স্কোয়ার রুটে কাটাকাটি, আলটিমেটলি অ্যান্সারটা কি 2। সো এখানে বলছে রম্বসে কর্ণদ্বয় পরস্পর সমান, আমরা জানি রম্বসে কর্ণদ্বয় পরস্পর সমান না, বিপরীত কোণ দ্বয় সমান, ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও ঠিক আছে। সো রাইট অ্যান্সার হচ্ছে 2 3। সো এখানে অ্যান্সারটা ভুল আছে, রাইট অ্যান্সার হচ্ছে ভাই 2 3। সো তারপর দেখো পি কিউ আর এস একটি সামান্তরিক হলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়ালস টু 180 ডিগ্রি। এইটা ইকুয়ালস টু কি 180 ডিগ্রি না, এই সবটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, এটা হবে না। দেন বাকি দুইটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি, সো খ হবে 2 3। তারপর এবিসিডি একটি সামান্তরিক বিএম লম্ব এসি, যে বিএমটা হচ্ছে এসির উপর লম্ব এবং ডিএন হচ্ছে এসির উপর লম্ব, এই যে ডিএন হচ্ছে আমাদের এসির উপর লম্ব। সো আমাদের এখানে অপশন দিছে কয়েকটা, দেখো তাহলে আমরা বলতে পারি বিএম আর ডিএন হচ্ছে সমান্তরাল, কারণ দেখো বিএমটা হচ্ছে এসির উপর লম্ব, ডিএনটা হচ্ছে এসির উপরই লম্ব। সো এই ক্ষেত্রে কোন একটা বাহু যখন একটার উপরই লম্ব হবে তখন বিএম আর ডিএন কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। এবং তারা দুইটা সমান হয়ে যাবে, বিএম আর ডিএন সমান, এই যে বিএম সমান্তরাল এনডি বা ডিএন, বিএম সমান ডিএন হবে। আর বিএমডি কি একটা রম্বস, সো বিএম এনডি কি এটা একটা রম্বস না, এটা একটা রম্বস হবে না, কারণ আমরা এখানে প্রমাণ করতে পারতেছি না যে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা তারপর দেখো এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান্তরাল, দেখো এ বি সমান্তরাল সিডি। আচ্ছা আমরা দেখি তো এ বি সামান্তরিকের, এই যে এ বি আর সিডি কি সমান, হ্যাঁ আমরা জানি সামান্তরিকের দুইটা বাহু সমান। তারপর কোণ এবিসি ইকুয়ালস টু কোণ বিসিডি কি না দেখি তো, কোণ এবিসি এই কোণ আর বিসিডি এই কোণ কি সমান না, আমরা জানি বিপরীত কোণগুলো সামান্তরিকের সমান। সো এটা হবে না, তো রাইট অ্যান্সার আমরা 1 3 বুঝে ফেলছি। তারপর দেখো এই যে পি কিউ আর এস সামান্তরিকের, এই যে পি কিউ আর এস সামান্তরিকের কিউ আর এস ইকুয়ালস টু 65 ডিগ্রি, দেখি কিউ আর এস এই যে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এটার বিপরীত কোণ এটা 65 ডিগ্রি, ঠিক আছে। পি কিউ আর 115 ডিগ্রি, পি কিউ আর, সো এটা কি 115 ডিগ্রি, হ্যাঁ এটা 115 আর 65 যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। সো 2 নাম্বারটা রাইট। পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু পি এস প্লাস এস আর, পি কিউ প্লাস কিউ আর, সো পি কিউ প্লাস এই যে পি কিউ প্লাস কিউ আর এই দুইটা বাহুর যোগফল, পি এস আর এস আর এর যোগফল সেম, পি এস আর এস আর এর যোগফল সেম, হ্যাঁ ঠিকই তো আছে। সো এই বাহু আর এই বাহুর যে যোগফল হবে এই বাহু আর এই বাহুর যোগফল সেমই। সো রাইট অ্যান্সার তিনটাই। এ বি সি ডি বর্গের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, দেখো এ বি সি ডি, এই যে এ বি
সি ডি বর্গের কর্ণদ্বয়, এই যে কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করছে, এই যে ও বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, এখন আমাদের অপশন দিচ্ছে এ ইকুয়ালস টু ডিউ, এ ইকুয়ালস টু ডিউ। হ্যাঁ, কারণ আমরা জানি যে বর্গের কর্ণদ্বয় সমান, এটা যদি হয় 5, এইটা হবে ভাই আমাদের 5 সেন্টিমিটার, তার মানে সবগুলা দেখো সমান হবে, আড়াই, এটা আড়াই, এটা আড়াই, এইটাও আড়াই হবে। সো এ বি প্লাস বিসি থেকে কি বিডিটা বড় হবে কিনা, এ বি স্কোয়ার, এটা কিভাবে হইল? এটাই তো। সো এখন দেখো, আমরা দেখো এই যে এস স্কোয়ার, আমরা সূত্র জানি এস স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার, আমরা এটা সূত্র জানি। সো এখানে এস স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার, আর বিসি, এই যে বিসি, এই বাহু আর এই বাহু কিন্তু ভাইয়া সমান, বিসি আর এই বাহু, বিসি বাহু আর এ বি বাহু সমান। সো বিসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ বি লিখতে পারি। বিসি ইকুয়ালস টু আমরা এ বি লিখতে পারি, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল সমদ্বিবাহু। সো 2ab স্কোয়ার, আর এখানে এস স্কোয়ার, সো এইটা এস স্কোয়ার ইকুয়ালস টু 2ab স্কোয়ার হয়েছে। তারপর এ বি সি ডি বর্গক্ষেত্রে কর্ণদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, বিসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, এই যে বিসি ইকুয়ালস টু হচ্ছে 6 সেন্টিমিটার হলে কোণ এ ও বি কত, এ ও বি, এই যে এই কোণটা কত, আমাদের এই কোণটা বের করতে বলছে। সো এটা তো আমরা অবভিয়াসলি জানি, যেহেতু এটা একটা তোমার বর্গ, সো বর্গ যখন কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করবে তখন প্রত্যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা, তারপর দেখো এসি এর দৈর্ঘ্য কত, এসি এর দৈর্ঘ্য আমরা বের করব। এসি কোণটা, এই যে এসি, এই যে এইটার দৈর্ঘ্য ভাইয়া আমাদের বের করতে হবে, এইটার দৈর্ঘ্য কত। সো এখানে দেখো এসির দৈর্ঘ্যটাই তো বের করবো। সো আমরা এই যে এই ত্রিভুজটা নিয়ে, এতটুকু ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। ওকে, সো এসিটা তো আমাদের অতিভুজ, আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সমকোণ, এটা অতিভুজ। সো আমাদের এখানে লম্ব আছে, বিসিটা আছে। সো দেখো, তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, এস স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে বিসি, বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এ বি। সো বিসির মান দেওয়া আছে 6, আর এ বির মান, এটা সমদ্বিবাহু দুইটা নি, 6 দেওয়া আছে, 6 6 36, 6 6 36, কত হইল 30 30 60, 6 6 12, 72। সো এসি আর স্কোয়ারটা উঠাই দিই, দেন 72, রুট ওভার 72 ক্যালকুলেশন করলে কত আসতেছে, তোমার এরকম আসতেছে 8.4848। সো 8.48 আসতেছে, ওভার 2 করলেও আমাদের 8.48 আসতেছে। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া খ। বুঝছি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। সমান্তরাল বাহু দুইটার লম্ব দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সো আমি এখানে ভাইয়া দেখো একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি, এই যে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। ওকে, সো এই ট্রাপিজিয়ামের বলছে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, এটা দিয়ে 13 আর এটা দিয়ে 8 সেন্টিমিটার। সমান্তরাল বাহু দুইয়ের লম্ব দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে ধরো এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে ভাইয়া 4 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ? সো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি, এই যে হাফ গুণ সমান্তরাল বাহু দুইটার গুণফল আর কি, যোগ করে গুণফল, এই যে এ প্লাস বি ধরি, সমান্তরাল বাহু দুইটা, এই যে এইটাকে এ ধরি, এইটাকে বি ধরি। সো এ প্লাস বি গুণ, আর এই যে লম্ব দূরত্ব বা উচ্চতা, সো এইচ গুণ করব। সো হাফ, এখন এ এর মান কত, এই যে 13 না, আর বি এর মান কত 8 না, দেন এইচ কত 4। সো দেখি হাফ, দেন 13 আর 8 কত 21, দেন 4। সো 2 দুগুণে 4, অ্যান্সারটা হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, 42। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 42। দেখছো কিভাবে অ্যান্সারটা বের করা হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে। সো আরও দেখি, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা,
আমরা একটা ট্রাপিজিয়ামটা অঙ্কন করি, তাহলে আমাদের জন্য একটু বেশি ইজি হবে। এই যে দেখো, সো একটা ট্রাপিজিয়ামের কি বলছে আচ্ছা ট্রাপিজিয়ামটা অঙ্কন করি এখানে। এই যে ট্রাপিজিয়াম অঙ্কন করছি। ট্রাপিজিয়ামের সমতল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে মধ্যবর্তী দূরত্বটা এটা হচ্ছে ভাইয়া 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। সমান্তরাল বাহু দুইয়ের সমষ্টি কত? আচ্ছা, সো আমরা এই ক্ষেত্রে আমরা দেখো সূত্র প্রয়োগ করি। আমরা জানি ট্রাপিজিয়ামের দেখো ক্ষেত্রফল ইকুয়ালস টু কি, হাফ দেন এ প্লাস বি গুণ কি হবে ভাইয়া, এইচ। সো এখানে ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে, 40 না, 40 ইকুয়ালস টু হাফ এ প্লাস বি। এই যে এ আর বি, এ এর মান কত ভাইয়া, এ আর বি এর মান কি আমাদের কাছে আছে না, এ বি এর মান নাই, এটা এভাবেই থাক। আর এইচ এর মান দেখো 5 আছে, এইচ এর মান আমাদের ভাইয়া 5 আছে। সো এই যে 40 দেন এ প্লাস বি আর উপরে 5 হয়ে যাবে, এ প্লাস বি আর উপরে 5 নিচে 2। সো এখন আমরা দেখো এই যে এখানে সমান ছিল, আর গুণন করতে পারি, 40 আর 2 হচ্ছে 80, দেন এ প্লাস বি 5। আচ্ছা এ প্লাস বি 5 এই দিকে আনি, এ প্লাস বি 5 আর হচ্ছে এখানে 80। সো এখন এই যে এ প্লাস বি নিলাম, 5টা নিচে চলে যাবে আর 80টা উপরে। এই যে 5 আর 80 কত হবে, 5 ষোলো 80। ওকে, সো অ্যান্সারটা দেখছো, এই যে অ্যান্সারটা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার। দেখছো ভাইয়া কীভাবে বের করছি, অঙ্কটা সলভ করছি। আচ্ছা তারপর আমরা দেখি এখানে কি বলছে, নিচের চিত্রে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ আমাদের এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে 16 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার। সো এখানে যদি আমি আরেকটা কালার নিই, এখানে ত্রিভুজ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলও আমাদের 16 বর্গ সেন্টিমিটার। একটা হচ্ছে ভাইয়া বর্গের যে ক্ষেত্রফল এটা 16 আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 16। সো হলে বি ইকুয়ালস টু কত, আমাদের এই যে এখানে এই মানটা বের করতে হবে। সো তার আগে দেখো এই ত্রিভুজটাকে যদি আমরা টার্গেট করি, আমাদের তো বলছে যে বি এর মানটা কত। সো বি এর সাথে কানেক্টেড কিন্তু এই ভাইয়া এই যে আমাদের ত্রিভুজটা, তাই না? সো এখানে আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের যদি সূত্র বসাই, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ এইটাই তো, ভূমি গুণ কি হবে, উচ্চতা হবে। সো এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু 16, আমরা এখানে 16 বসাই, দেন হাফ আর ভূমি এই যে ভূমি তো বিটা বের করতে হবে। আর উচ্চতা কত, এই যে উচ্চতা এইটা না, এটা উচ্চতা না। সো উচ্চতা তাহলে কত বের হইছে, আমাদের এখানে জাস্ট বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমরা কিন্তু এই যে আমরা জানি বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, এখন আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করে নিতে চলে এসেছি ক্ষেত্রফলকে, যখন আমরা রুট ওভার করবো না তখন আমাদের একটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে বর্গমূলে যখন নিব। সো আমাদের এখানে উচ্চতা হচ্ছে এই যে এইটার মান বের করছি, এটাই তো উচ্চতা 4। সো 2 দুগুণে 4, 2b। আমরা এটাকে এই পাশে আনি 2b আর 16কে ওই পাশে নিই। সো বি দেন 2টা নিচে 16টা উপরে, 8 দুগুণে 16, অর্থাৎ আমরা বি এর মান কি পাচ্ছি ভাইয়া, 8 পাচ্ছি। এই যে দেখো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 8 মিটার। ক্লিয়ার? তারপর একটি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 এবং 8 সেন্টিমিটার হলে আর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? হ্যাঁ আমাদের ভাইয়া কি বলছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা সো আমরা যদি বের করি, এই যে দেখো এই যে কর্ণ তো আমাদের এরকম থাকে নাকি, সবগুলা বাহুর দৈর্ঘ্য আমাদের সমান থাকে, তখন এটা কর্ণ। সো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, আচ্ছা আমরা এখানে এই যে করি, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত বলছে, 6 সেন্টিমিটার এবং কি 8 সেন্টিমিটার। ধরো এইটাকে আমরা 6 দিই, এটা দিই 8, এর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? হুম
সো এই ক্ষেত্রে আমরা এই যে এখানে আয়ত কথাটা আছে না, আয়তের সন্নিহিত বা দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য করতে হবে। সো আয়তের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে রুট ওভার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে বাহুর দৈর্ঘ্য আর কি। সো এখানে এ এর মান ধরো আমি 6 ধরলাম, 6 স্কোয়ার, বি এর মান 8 স্কোয়ার। সো কত হবে 6 6 36 আর 8 8 64, 64 আর 36 কত হবে 100। এখন রুট ওভার 100 ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে 10। এই যে রাইট অ্যান্সার হচ্ছে গ 10। বুঝছি ভাইয়া? একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ গুণ দুইটা কর্ণের গুণফল। সো 8 আর 6। সো 4 দুগুণে 8, 6 8, 4 6 24 হবে কিন্তু অ্যান্সারটা। সো 24 হচ্ছে এই যে ক। বুঝছি? নিচের কোনটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র? আমরা জানি হাফ গুণ এই যে সমান্তরাল বাহুদ্বয়ের কি হবে যোগফল এবং গুণ হবে আর কি। সো অ্যান্সারটা হবে আমাদের এইটা, এই যে এডি আর বিসি, হ্যাঁ, এবং এগুলো গুণাকারে হবে এবং এইচটাও গুণাকারে হবে আর কি, মানে মধ্যবর্তী যে দূরত্বটা। বুঝছি? তারপর দেখো এবিসিডি সামান্তরিকের এস ইকুয়ালস টু 10 মিটার। এই যে এসি, হ্যাঁ, এস ইকুয়ালস টু হচ্ছে 10, ডি ইকুয়ালস টু এই যে ডি ইকুয়ালস টু হচ্ছে 4 হলে এবিসিডি এর ক্ষেত্রফল কত? এই যে এবিসিডি এর ক্ষেত্রফল কত? সো এখন দেখো আমরা একটা কাজ করি, আমরা এখানে ভাইয়া এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো ভূমি কোনটা? এই যে এইটা না, ভূমি হচ্ছে 10 আর উচ্চতা এই যে উচ্চতা হচ্ছে এইটা 4। 5 দুগুণে 10, 4 5 কত ভাইয়া 20 না? এই যে দেখছো? সো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। সো এই যে কর্ণটা, এই যে চতুর্ভুজটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে। সো এটা যদি 20 হয়, এইটাও 20 হবে। সো আলটিমেটলি আনসারটা কত হচ্ছে ভাইয়া? 40 হচ্ছে। সো রাইট আনসার হচ্ছে গ 40। তারপর রম্বসের একটি কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হবে? সো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ d1 d2, অর্থাৎ দুইটা কর্ণের গুণফল আর কি। সো এখানে কর্ণের ক্ষেত্রফল দেওয়া আছে 60। সো আমরা 60 বসাই, দেন হাফ আর d1 এর মান ধরো একটা কর্ণ 10 ধরছি, আর আরেকটা কর্ণের অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণটা আমরা d2 ধরি। সো 5 দুগুণে 10, হ্যাঁ, আমরা এটা এই পাশে আনি 5d স্কোয়ার আর ওই পাশে 60। এখন ডি স্কোয়ার 5 দ্বারা 60কে ভাগ করব, 5 12 60। আমরা অপর কর্ণটা পাইছি কত? 12 পাইছি। সো রাইট অ্যান্সার হচ্ছে গ। বুঝছি ভাইয়া? আচ্ছা, এবিসিডি একটি রম্বস, এই যে এবিসিডি একটা রম্বস, এস ইকুয়ালস টু 4। এই যে এই রম্বসের এসির মানটা হচ্ছে 4 এবং বিডির মান, সো বিডি কোনটা ভাইয়া? এই যে বিডি এই কর্ণটার মান হচ্ছে ভাইয়া 7 হলে একক হলে এখানে আমাদের বলছে কি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 14 বর্গ একক। সো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ দুইটা কর্ণের গুণফল। সো 4 এবং 7 গুণফল হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14। হ্যাঁ, ঠিক আছে। এ প্লাস সি ইকুয়ালস টু 240 ডিগ্রি। সো কোণে কোনটা? এইটা না? আর কোণ সি কত? এইটা না? সো দুইটা যোগফল হবে 240। আচ্ছা, আমরা এইটা বের করি, 180 থেকে 60 বাদ দিলে 120। সো এইটার বিপরীত কোণ এইটা হবে সেম 120, 120 হচ্ছে কি 240। ক্ষেত্রের আমাদের কি বলছে দেখো, আয়তক্ষেত্রের তোমার দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটা বর্গ হবে। দেখো এই যে আয়তক্ষেত্র বলছে দুইটা সন্নিহিত বাহু সমান হলে, অর্থাৎ ধরো এই বাহুটা হইলো 5, এই বাহুটা হইলো 5, তাহলে দুইটা সন্নিহিত বাহু যখন সমান হবে তখন এটা যেহেতু 5 এর বিপরীত বাহুটাও তো 5ই হবে, এইটা 5 যেহেতু এর এই পাশের বাহুটা তো 5ই হবে। এই ক্ষেত্রে সবগুলা যেহেতু সমান, এই ক্ষেত্রে এটা বর্গ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো আয়তক্ষেত্রে কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না, একমাত্র বর্গ আর রম্বস করে। দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা 1 3 রাইট আনসার। সো খ। তারপর একটি আয়তের সন্নিহিত বাহুদ্বয় 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে, দেখো সন্নিহিত বাহুদ্বয়ের 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে অর্ধ পরিসীমা। আচ্ছা, আমরা জানি আয়তের পরিসীমা হচ্ছে 2 এ প্লাস বি, এ হচ্ছে 6 আর বি হচ্ছে 8। সো 2 গুণ 8 আর 6 কত? 8 10 14, 14 দুগুণে 28। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের পরিসীমা। সো একে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো, 28কে 2 দ্বারা ভাগ করে 14, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। দেখছো? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা জানি কর্ণের দৈর্ঘ্যটা কীভাবে বের করে ভাইয়া? আয়তক্ষেত্রের এই যে 6 স্কোয়ার আর হচ্ছে 8 স্কোয়ার, হ্যাঁ, বর্গ করবো, দেন 6 6 36, 8 8 64, দেন 100, রুট ওভার 100 ক্যালকুলেশন করলে হচ্ছে 10। সো হ্যাঁ, 2ও ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6 8 48।
হ্যাঁ 6 হাঁটা 48, 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। সো আয়তক্ষেত্রের থেকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ 6টা 48। হ্যাঁ এটা তো তিনোটা হবে, তিনোটা হবে 6টা 48 তিনোটা। আচ্ছা তারপর দেখি, এই যে একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ এক বাহুর দৈর্ঘ্য 4 হলে ক্ষেত্রফল কি বর্গের 4 স্কোয়ার না, বাহু স্কোয়ার না। অর্ধ পরিসীমা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা দেখো দেখো বর্গের পরিসীমা হচ্ছে 4 এ। সো 4 এর মান কত? এই যে 4 না, 4 4 কত 16 না, 16কে 2 দ্বারা ভাগ করি, 8 দুগুণে 16। এই যে অর্ধ পরিসীমা 8, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য 4√2। সো আমাদের এই ক্ষেত্রে দেখো ভাইয়া বাহু হচ্ছে কত 4 না, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a। সো √2 আর এ বলতে এই যে বাহু 4। সো অ্যান্সারটা তো 4√2। এই যে তিনোটা রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া তিনোটা। তারপর এখানে দেখো এই যে এটা একটু বুঝতে হবে, এই যে এবিসিডি একটা বর্গ। এই যে এবিসিডি ভাইয়া এটা হচ্ছে একটা বর্গ। সো উডি বাহুর দৈর্ঘ্য কত মিটার? আমাদের উডি এই বাহুটার দৈর্ঘ্য কত মিটার এটা আমাদের বের করতে হবে। সো আমরা দেখো বের করি। আমাদের ফার্স্ট অফ অল এই যে এই বাহুটার সাথে কিন্তু এই ত্রিভুজটা কানেক্টেড। সো আমরা জানি ত্রিভুজটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কোনটা? এই যে এইটা না, এটা হচ্ছে ওসি। আর উচ্চতা কোনটা? সিডি না। আচ্ছা আমরা আমাদের তো কি বলছে ভাইয়া, এই যে উডি বের করার জন্য না। সো এইটা পাবে না, আমাদের উডি বের করছে বলছে বের করার জন্য, এই যে উডিটা জাস্ট। সো আমরা জানি ভাইয়া কি সূত্র হচ্ছে এই যে ওডি, এটা তো অতিভুজ, এটা সমকোণ। সো আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার ভাই ভূমি স্কোয়ার। সো সিডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এই যে এইটা। সো এখন আমাদের সিডির মান কত? এই যে এইটার মান কত? এটা কি 8 না, 8 স্কোয়ার। আর ওসি এই যে ওসি এইটা না ভাইয়া, ওসিটা তো এইটা। সো এইটার মাপটা আমরা কিভাবে বুঝবো? দেখো সবটার মান হচ্ছে 14, তাহলে এইটার মান কত হবে? অবভিয়াসলি 7 হবে, 7 স্কোয়ার। 8 8 64, তারপর 7 7 49, কত হচ্ছে? 100 60 70 80 90 100 113, 113 হচ্ছে। তারপর উডি √113, √113 করি দেখি কি হয়। 113 অ্যান্সারটা 10 দশমিক সামথিং বের হচ্ছে, 10 দশমিক সামথিং। সো রাইট অ্যান্সার এই যে এইটাই, কাছাকাছি যেহেতু মান বের হয়েছে এইটাই হবে। সো এ বি উডি এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? এ বি উডি এই সবটার ক্ষেত্রফল কত বর্গ মিটার? সো এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের সূত্রটা হচ্ছে কি হাফ গুণ দুইটা সমান্তরাল বাহুর এই যে 8। আর এখানে এই সমান্তরাল বাহুটা কত 14 না, সো গুণফল হবে 8 গুণ এই যে 14, তারপর গুণ উচ্চতা, এই যে উচ্চতা কত 8 না, 8। সো আমরা এখানে দেখি হাফ 8 আর 14 কত 14 6 20 আর হচ্ছে 22 গুণ 8। সো 11 দুগুণে 22, 8 11 88। সো 88, এই যে 88। ওকে। সো এরপর কি বলছে? পি কিউ আর এস একটি রম্বস। এই যে এইটা একটা রম্বস হলে আমাদের এখানে বলছে পি ইউ ইকুয়ালস টু পিএস কিনা, পি ইউ আর পিএস কি সমান কিনা? না, রম্বসের আমরা জানি কর্ণদ্বয় সমান হয় না। সমান হইলে না কেবল আমরা বুঝতাম যে এটা যদি 8 হইতো তাহলে এটা 4 এটা 4। হ্যাঁ কর্ণদ্বয় তো এই কর্ণ আর এই কর্ণ রম্বসের সমান হয় না। সো তারপর ও আর ইকুয়ালস টু ও কিউ। সো ও আর ও কিউ এটা সমান না, তো পি ও কিউ ইকুয়ালস টু পি কিউ। সো পি ও এই যে পি ও তারপর কিউ, এই যে এই কোণটা আর কি বলছে পি কিউ, এই যে পি কিউ এই কোণটা কি সমান কিনা? না সমান না। সো এরপর বলছে আর ও এস ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর ও এস এই যে এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো তারপর দেখো পি কিউ আর এস এর ক্ষেত্রফল কত? আমরা ক্ষেত্রফল এই যে হাফ গুণ পি আর ইকুয়ালস টু কিউ এস, মানে কি এই যে এটা তো একটা তোমার কি এটা একটা রম্বস না, রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ দুইটা কর্ণের গুণফল। সো এইটাই করা হয়েছে। ওকে আচ্ছা তারপর দেখি এবিসিডি একটা রম্বস, এ বি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এই যে এটা ইকুয়ালস টু 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর বিউ ইকুয়ালস টু এই যে বিউ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে রম্বসের ক্ষেত্রফল কত।
রম্বসের ক্ষেত্রফল। সো এখন দেখো আমাদের এখানে এই যে এ বি ইকুয়ালস টু এই কর্ণটা 4 দেওয়া আছে, বাট এখানে এই বাহুটা দেওয়া আছে। এখন আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব? সো আমাদের টার্গেট হচ্ছে এখন এটার মান যদি বের করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করা পসিবল হবে, কারণ এখানে ত্রিভুজ কয়টা, একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজ না। সো চারটা ত্রিভুজ আমরা যোগ করে ফেলবো, হয়ে যাবে। সো আপাতত আমাদের এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, সো এইটা বের করি। সো এটা তো তোমার সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, কারণ রম্বসগুলা মূলত কর্ণদ্বয় কি করে, সমকোণের সমদ্বিখণ্ডিত করে। সো অতিভুজ স্কোয়ার আমরা ফার্স্টে লিখি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার। একটাকে যে কোনো একটাকে লম্ব ধরতে পারো, এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো। সো উ এ স্কোয়ার প্লাস কি হবে, উ বি স্কোয়ার। হ্যাঁ, উ বি স্কোয়ার। তারপর আমাদের এখানে মান আছে, এ বির মান হচ্ছে 5 স্কোয়ার ইকুয়ালস টু উ এর মান তো নাই, এটা আমরা বের করব। আর উবির মান, এই যে দেখো উবির মান হচ্ছে 4 স্কোয়ার। তারপর হচ্ছে 5 5 25 ইকুয়ালস টু উ এ স্কোয়ার, আর 4 4 16। তারপর হচ্ছে উ এ স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু 25। সো উ এ স্কোয়ার দেন 25 মাইনাস 16। 25 থেকে 16 বাদ দিলে কত হবে, 16 20 25 9। দেন উ এ ইকুয়ালস টু √9 ইকুয়ালস টু 3। সো এটার মান বের হচ্ছে আমাদের 3। এখন দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি, হ্যাঁ ভূমি কোনটা, এই যে এটা ভূমি, এটা তো তোমার সমকোণটা না, ভূমি উচ্চতা। সো ভূমি এটাকে ধরি, উচ্চতা এইটাকে ধরি। 3 গুণ 4, সো 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল 6 পাইছি, এইটারও 6 পাবো, এটারও 6 পাবো, এটারও 6 পাবো। 6 দুগুণে 12, 3 6 4 6 24। সো বুঝছো কীভাবে বের করছি? আচ্ছা দেখো এখন টাইপিং মিস্টেক হয়েছে, এ বিউ প্লাস ও এ বি প্লাস ও এডি প্লাস এডিউ। আচ্ছা আমরা দেখি। আচ্ছা দেখো এই যে এ বিউ, এই যে এই কোণটা, হ্যাঁ এই কোণটা এ বিউ বলছে, এরপর বলছে ও এ বি। সো ও এ বি, এই যে এই কোণটা। তারপর কি বলছে, ও এ ডি আর এডিউ, যে ও এ ডি এই কোণটা, আর এডিউ এই কোণটা। সো মূলত এই যে এটা একটা ত্রিভুজ না, সো ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। তারপর একটি আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার হলে ঘনবস্তুটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কোনটি? আচ্ছা, সো এরকম যদি তিনটা যদি দেওয়া থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেই ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2। দেন আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, হ্যাঁ মনে রাখবা 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 5, দেন প্রস্থ কত 3, আবার প্লাস প্রস্থ গুণ উচ্চতা হবে, প্রস্থ হচ্ছে এখানে 3 মনে রাখবার, উচ্চতা হচ্ছে এখানে 2, তারপর প্লাস আবার উচ্চতা গুণ দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হচ্ছে 5। সো 2 3 5 15, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। সো 2 10 20 25, 25 আর 6 কত 31, 2 কে 2, 3 দুগুণে 6, 62। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে গ, 70 এর গ 62। তারপর √5 মিটার ধার বিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার? সো এরকম যদি একটা যদি থাকে, হ্যাঁ তখন আমরা 6 গুণ ধার স্কোয়ার দিব, ধার স্কোয়ার। সো 6 গুণ ধার কত, √5 না, এর উপর স্কোয়ার হবে। সো স্কোয়ার √এ কাটা 5, 5 6 কত হবে 30। সো রাইট অ্যান্সার হচ্ছে 30 বর্গ মিটার। একটি আয়তকার ঘনবস্তুর তল কয়টা থাকে? একটা আয়তকার ঘনবস্তুর তল থাকে 6টা। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অবশ্যই 4 এর উপর স্কোয়ার দিব, 4 4 16। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বর্গ যদি বলে তখন তোমরা অবশ্যই স্কোয়ার করে দিবা, 4 4 16। তারপর দেখো আমরা 8.2 এর এমসিকিউগুলো করি। সো কয়েকটি এমসিকিউ করব। একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? অবভিয়াসলি আমাদের কয়টা লাগবে? 5টা। আমি মনে করি এগুলো একটু মুখস্থ করে নিও। একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? 4টা। তারপর সরি কি বলতেছি, 5টার প্রয়োজন হয়। নিচের কোন ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে? আমরা কি দেখছিলাম,
কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে রম্বসের ক্ষেত্রে, এছাড়া ঘুরেও কিন্তু সমকোণে ছেদ করে, বর্গেও করে, বাট বর্গ আর আয়ত তো করে না। সো রাইট অ্যান্সারটা হচ্ছে রম্বস ও ঘুড়ি। একটি রম্বসে কর্ণদ্বয় 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? একটা রম্বসে কর্ণদ্বয় 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? সো এই ক্ষেত্রে আমরা এটা এভাবে বের করব যে এই যে রুট ওভার বাহুর দৈর্ঘ্যটা এভাবে বের করে 6 না, 6-এর আমরা অর্ধেক করব 3 স্কোয়ার, এটার অর্ধেক করব 4 স্কোয়ার। সো 3 3 9, 4 4 16, 16 আর 9 কত ভাইয়া? 25 না? 25-এর রুট ওভার করলে হবে 5। দেখছো এর বাহুর দৈর্ঘ্য, দুইটা রম্বসে কর্ণ যদি দেওয়া থাকে আর যদি বলে বাহুর দৈর্ঘ্য বের করো, তখন আমরা এই যে কর্ণগুলাকে অর্ধেক করব, অর্ধেক করে স্কোয়ার করব, দেন রুট ওভার করব, করে দেন ক্যালকুলেশন করব, 5 বের হয়ে যাবে। এই যে সো একটি ঘড়ির পরিসীমা 24 সেন্টিমিটার, এর অসমান বাহুদের অনুপাত 2:1 হলে এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? সো ঘড়ির পরিসীমা, হ্যাঁ ঘড়ি, এই যে ঘড়িটা আমরা আপাতত আঁকি, দেখো এই যে আমি যদি এখানে আঁকি ঘড়িটা, যে এখানে আঁকি, সো ঘড়িটা মূলত এভাবে থাকে না, এই যে ঘড়িটা মূলত এই যে এভাবে থাকে ভাইয়া, এভাবে থাকে, এভাবে থাকে। সো ঘড়ির এই বাহু সমান, এই বাহু সমান, ওকে। সো এইটা কিন্তু অনেকটা আয়তক্ষেত্রের মতো। সো আয়তক্ষেত্রের পরিসীমা যেই কথা, ঘড়ির পরিসীমা কিন্তু একই কথা। সো এই ক্ষেত্রে আমরা ঘড়ির পরিসীমাকে ধরবো 2a + b ইকুয়ালস টু, ঘড়ির পরিসীমা হচ্ছে 24, এই যে 24, দেন 2, এই যে a + b, এ বলতে দেখো অসমান বাহুদের অনুপাত, দুইটা বাহু 2 আর 1, সো 1-কে আমরা x ধরি আর 2-কে আমরা 2x ধরি, মানে x ধরে নিছি আর কি। 1 x আর 1-এ গুণ দিলে তো x, আর x আর 2 গুণ দিলে 2x, 24, দেন 2x আর x হচ্ছে 3x, 24, 3 দুগুণে 6x, 24, দেন x 6, 24, 4 6 24। সো আমরা x এর মান বের করছি কত? 4, হ্যাঁ এই যে গড়টা হচ্ছে রাইট অ্যান্সার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার, সমান্তরাল বাহুদের গড় কত সেন্টিমিটার? ট্রাপিজিয়াম, সো ট্রাপিজিয়ামের সূত্র তো আমরা জানি। আচ্ছা এর সমান্তরাল বাহুদের কত? হ্যাঁ আমাদের তো ভাইয়া ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ গুণ এই যে a + b গুণ h। a + b বলতে সমান্তরাল বাহুদের যোগফল আর কি। সো এখানে ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? 48 না? সো হাফ গুণ a + b, a + b তো তোমার সমান্তরাল বাহু দুইটা, বাট এখানে তো আমাদের এইটার গড় বের করতে হবে। সো এভাবেই থাক, দূরত্ব হচ্ছে 3। সো এখন দেখো 48 ইকুয়ালস টু, সো a + b, নিচে হচ্ছে আচ্ছা এভাবে এটা কি করব? আচ্ছা করি, a + b উপরে 2 যাবে আর 3টাও তো উপরে চলে যাবে 3, দেন এই যে দেখো আর গুণ করব, হ্যাঁ এটা আর এটা 48 আর 2 এ গুণ করলে কত? 8 2 16 6 1 4 4 1 9 আর 4 2 8 1 9 96, দেন a + b আর হচ্ছে 3, অর্থাৎ a + b আর 3 এই দিকে আনি আর 96 ওই দিকে। সো a + b দেন 3 আর উপরে 96, 3 3 9, 3 2 6 32। সো রাইট অ্যান্সার আমাদের 32 বের হচ্ছে কি? ও আচ্ছা ঠিক আছে, এর সমান্তরাল বাহুদের গড় কত? গড়, সো সমান্তরাল বাহু দুইটা না এখানে a + b। সো আমরা যখন 32-কে 2 দ্বারা ভাগ করব তখন 16 পাচ্ছি, সো তখন গড় হয়ে যায় আর কি। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ 16। একটি রম্বস অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন হয়? একটা রম্বস অঙ্কন করার জন্য 2টি উপাত্তের প্রয়োজন হয়, মুখস্থ করবা। 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায়? 2টি কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়। একটি ট্রাপিজিয়াম আঁকতে অনন্য কয়টি উপাত্তের প্রয়োজন হয়? একটি ট্রাপিজিয়াম আঁকতে অনন্য 4টি উপাত্তের প্রয়োজন হয়। এগুলো আসার চান্স খুব কম, বাট আসতেও পারে একটা। 2টি সন্নিহিত বাহু দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়? 2টা সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা যায়। একটি বাহু দেওয়া থাকলে কোনটি আঁকা যাবে? একটি বাহু দেওয়া থাকলে অবশ্যই বর্গ আঁকা যাবে। একটি কর্ণ দেওয়া থাকলে নিচে কোনটি আঁকা যাবে? বর্গ আঁকা যাবে। একটি কর্ণ ও 2 জোড়া সমান সন্নিহিত বাহু দেওয়া থাকলে কোনটি আঁকা যাবে?
অবশ্যই ঘুরিয়ে আঁকা যাবে। রম্বসের একটি কর্ণ 8 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত হলে এর ক্ষেত্রফল 56 বর্গ সেন্টিমিটার হবে? সো এইরকম টাইপের কিন্তু ভাইয়া করাইছি, এরকম টাইপের তোমাদের ম্যাথ করাইছি না? রম্বসের একটা কর্ণ 8 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত হলে এর ক্ষেত্রফল এত? সো আমি এটা করাই দিব, তো এইটাই লাস্ট করাই দিই, আর করাবো না। সো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণ দুইটার গুণফল। সো এখানে ক্ষেত্রফল কত? 56। হাফ গুণ এই কর্ণটা 8 দিয়ে, আর অপর কর্ণ, হ্যাঁ অপর কর্ণটা আমাদের বের করতে হবে। সো 4 দুগুণে 8, 4d স্কোয়ার 56, দেন ডি স্কোয়ার, 4টা নিচে 56 উপরে। সো 4 একে 4, 4 4 16, 14, রাইট অ্যান্সার 14। সো বাকিগুলো তোমরা পারবা, ঠিক আছে? আমি তোমাদের অষ্টম অধ্যায়ের এমসিকিউগুলো কিন্তু সলভ করেছি। আর যদি আসে এইরকম নিয়মে, যদি বলতে কি এই অধ্যায় থেকে তো আসবে প্রশ্ন, ঠিক আছে? সো তাহলে ভাইয়া আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই সবগুলার পিডিএফ সব কিছু আমি তোমাদের দেওয়া দিব আরেকটা ভিডিওতে, যেখানে ফাইনাল সাজেশন সবগুলা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আর ওইগুলোর কমেন্ট বক্সে সব কিছু পেয়ে যাবো, কমেন্ট বক্সে কিন্তু সব কিছু পাবো, বুঝছো? সো ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, ভালো থাকো, আল্লাহ হাফেজ।